আওয়ামী লীগ কি তবে ফিরছে, আর ফিরেই সোজা জেলে ভরবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে? বিষয়টি আর গুঞ্জনে সীমাবদ্ধ নেই। খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে তিনি নিজে মামলা করবেন। শুধু একটি নয়, গুণে গুণে 4টি অপরাধের অভিযোগে কাঠগড়ায় দাঁড় করানো হবে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে। সংবিধান লঙ্ঘন, দেশের সার্বভৌমত্ব বিপন্ন করা, আমেরিকার সাথে গোপন চুক্তি এবং এমনকি জাতির পিতার ধানমন্ডির 32 নম্বরের বাড়ি ভাঙচুরের দায়ও এবার চাপানো হচ্ছে ডক্টর ইউনূসের কাঁধে। কিন্তু প্রশ্ন হলো, গত 1.5 বছরে যিনি ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তোলার চেষ্টা করলেন, তাকেই কেন এখন দেশদ্রোহী বা দানব বানানোর এই মরিয়া চেষ্টা? এটা কি শুধুই আইনি প্রক্রিয়া, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? কেন খোদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন হঠাৎ করে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বোমা ফাটালেন? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই মামলার পেছনের আসল খেলা। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে একটি পক্ষ প্রতিনিয়ত ওত পেতেছিল কখন তাকে ব্যর্থ প্রমাণ করা যাবে। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে অধ্যাপক কার্জন ডক্টর ইউনূস ও তার উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে যে মামলার হুমকি দিয়েছেন তা আপাত দৃষ্টিতে আইনি মনে হলেও বিশ্লেষকরা বলছেন এর টাইমিংটা খুবই সন্দেহজনক। অধ্যাপক কার্জন অভিযোগ করেছেন, ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রের সাথে এমন কিছু চুক্তি করেছেন যা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে। কিন্তু বাস্তবতা হলো, একটি ভঙ্গুর অর্থনীতি আর আন্তর্জাতিক সম্পর্কহীন বাংলাদেশকে বিশ্বমঞ্চে ফিরিয়ে আনতে ডক্টর ইউনূসকে যে কূটনৈতিক পদক্ষেপ নিতে হয়েছে, সেটিকে এখন দেশ বিক্রির তকমা দেয়া হচ্ছে। আমেরিকার সাথে সম্পর্কের উন্নয়নকে যারা এতদিন বাঁকা চোখে দেখেছেন, তারাই এখন এটিকে সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার ধোঁয়া তুলছেন। অধ্যাপক কার্জন আরও একটি গুরুতর অভিযোগ এনেছেন, শেখ মুজিবুর রহমানের 32 নম্বরের বাড়ি ভাঙচুর। তিনি প্রশ্ন তুলেছেন, ডক্টর ইউনূসের সময়কালে কেন পুলিশ বা সেনাবাহিনী সেই বাড়ি রক্ষা করতে গেল না? অভিযোগটি আবেগের জায়গায় আঘাত করার মতো, কিন্তু বাস্তবতা হলো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যেখানে খোদ গণভবন অরক্ষিত ছিল, সেখানে 32 নম্বরের বাড়িটির নিরাপত্তা দেয়া তৎকালীন ভঙ্গুর আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে কতটুকু সম্ভব ছিল? ডক্টর ইউনূস কি নিজে দাঁড়িয়ে থেকে ভাঙচুর করতে বলেছেন, নাকি গণরোষের যে আগুন 15 বছরের শাসন আমলে জমেছিল তার বিস্ফোরণ ঠেকানোর সাধ্য তখন কারও ছিল না? এই ঘটনাকে কেন্দ্র করে এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়াকে অনেকেই দেখছেন উইচ হান্ট বা রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে। এবার আসা যাক খোদ রাষ্ট্রপতির বয়ানে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিযোগ করেছেন, ডক্টর ইউনূস দেশে ফেরার পর বিমানবন্দর থেকেই ক্ষমতা কুক্ষিগত করেছেন। 3 বাহিনীর প্রধানের সাথে বসে নিজের ইচ্ছে মতো উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। রাষ্ট্রপতির ক্ষমতা খর্ব করেছেন। তিনি আরও বলেছেন, বঙ্গভবনে তিনি নাকি এক প্রকার অদৃশ্য কারাগারে বন্দী ছিলেন। রাষ্ট্রপতির এই বক্তব্য আওয়ামী লীগপন্থীদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবুন, 5 আগস্টের পর দেশে যখন কোনো সরকার ছিল না, তখন 3 বাহিনীর প্রধান এবং ছাত্র জনতাই কি ডক্টর ইউনূসকে ডেকে আনেননি? তখন কি সংবিধান বা প্রথা মানার মতো পরিস্থিতি দেশে অবশিষ্ট ছিল? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তো নিজেই সেই নিয়োগ প্রক্রিয়ার অংশ ছিলেন। তাহলে 1.5 বছর পর কেন তিনি এই অভিযোগ তুলছেন? বিশ্লেষকরা মনে করছেন এটি একটি সংঘবদ্ধ পরিকল্পনার অংশ। ডক্টর ইউনূসকে একা করে দেয়া এবং তার বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য ভেতর থেকেই কলকাঠি নাড়া হচ্ছে। সমালোচকরা বলছেন, গত 18 মাসে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছে, যা অস্বাভাবিক। কিন্তু তারা ভুলে যাচ্ছেন, বিগত 15 বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে যেভাবে দলীয়করণ করে ধ্বংস করা হয়েছিল, তা মেরামত করতে হলে আইনি কাঠামোতে আমূল পরিবর্তন আনা ছাড়া উপায় ছিল না। এই অধ্যাদেশগুলো ছিল রিফর্ম বা সংস্কারের হাতিয়ার, অথচ এই সংস্কার কাজকে এখন অনিশ্চয়তা বা সংবিধান লঙ্ঘন হিসেবে দেখিয়ে ডক্টর ইউনূসকে ফ্যাসিস্ট তকমা দেওয়ার চেষ্টা চলছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আরেকটি বড় অভিযোগ মানবাধিকার লঙ্ঘন এবং মব জাস্টিস। এটা সত্য যে গত 1.5 বছরে গণপিটুনি বা মব ভায়োলেন্সে অনেক মানুষ মারা গেছেন। এটি অবশ্যই দুঃখজনক এবং কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। কিন্তু প্রশ্ন হলো, এই মবক্রেসি বা উন্মত্ত জনতার শাসন কি ডক্টর ইউনূস তৈরি করেছেন, নাকি এটি বিগত 1.5 দশকের বিচারহীনতার সংস্কৃতির ফসল? মানুষ যখন দেখেছে পুলিশ বা আদালতে বিচার পাওয়া যায় না, তখন তারা আইন নিজের হাতে তুলে নিয়েছে।
ডক্টর ইউনূসের সরকার এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে, পুলিশ বাহিনীকে নতুন করে সাজানোর চেষ্টা করেছে, কিন্তু যে পুলিশ বাহিনী নিজেই জনরোষের ভয়ে পালিয়েছিল তাদের মনোবল ফিরিয়ে এনে মাঠে নামাতে সময় লাগাটাই স্বাভাবিক। এই সুযোগে বিরোধীরা প্রচার করছেন যে ডক্টর ইউনূস ব্যর্থ, তিনি মানুষের নিরাপত্তা দিতে পারেননি। অর্থনীতির দিকে তাকালে দেখা যায় মুদ্রার দুই পিঠ। সমালোচকরা বলছেন সরকারের ঋণের পরিমাণ বেড়ে 24 লাখ কোটি টাকা হয়েছে, যার অর্ধেকই বিদেশি ঋণ। তারা বলছেন মাত্র 1 বছরে 2.5 লাখ কোটি টাকা ঋণ কেন নেওয়া হলো, কিন্তু তারা এটা বলছেন না যে এই ঋণ নেওয়া হয়েছে বিগত সরকারের রেখে যাওয়া ধসে পড়া অর্থনীতিকে লাইফ সাপোর্ট দেওয়ার জন্য। রিজার্ভ যখন তলানিতে ছিল সেখান থেকে ডক্টর ইউনূসের ব্যক্তিগত ইমেজ এবং আন্তর্জাতিক সম্পর্কের কারণে রিজার্ভ এখন $33 বিলিয়ন উন্নীত হয়েছে। রেমিটেন্স প্রবাহ বেড়েছে, ব্যাংক খাতে যে নজিরবিহীন লুটপাট হয়েছিল সেখানে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা চলেছে। অথচ এই অর্জনগুলোকে আড়াল করে বলা হচ্ছে দেশে কোনো উন্নয়ন নেই, শুধু ঋণ বেড়েছে। এটা কি ডক্টর ইউনূসের ব্যর্থতা, নাকি বিগত সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা তার কাঁধে চাপিয়ে দেওয়ার কৌশল? সম্প্রতি দুর্নীতি নিয়ে বেশ কিছু খবর চাউর হয়েছে, বিশেষ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের বিরুদ্ধে BTCL এর 5G প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। বলা হচ্ছে 65 কোটি টাকার প্রকল্প ফুলিয়ে ফাঁপিয়ে 326 কোটি টাকা করা হয়েছে। অভিযোগ ওঠার পর তিনি দেশ ছেড়েছেন। এমনকি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের দুবাইয়ে ফ্ল্যাট থাকার খবরও এসেছে। এই ঘটনাগুলো নিঃসন্দেহে অস্বস্তিকর, কিন্তু এখানেও ডক্টর ইউনূসের স্বচ্ছতার প্রমাণ মেলে। তার সরকার নিজস্ব লোকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ধামাচাপা দেয়নি, বরং বিষয়টি সামনে এনেছে এবং তদন্তের সুযোগ তৈরি করেছে। অতীতে আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হলেও তা অস্বীকার করা হতো, কিন্তু ডক্টর ইউনূসের শাসন আমলে অন্তত জবাবদিহিতার জায়গাটি তৈরি হয়েছিল। তবে এই গুটি কয়েক ঘটনাকে পুঁজি করে পুরো সরকারকে দুর্নীতিবাজ প্রমাণ করার চেষ্টাটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সবচেয়ে হাস্যকর অভিযোগ হলো ডক্টর ইউনূস নাকি আন্তর্জাতিক অঙ্গনে ব্যর্থ। রোহিঙ্গা ইস্যুতে নতুন করে অনুপ্রবেশ এবং ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনকে তার ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো ভারত বিগত সরকারের সাথে যে একতরফা সম্পর্ক রেখেছিল, ডক্টর ইউনূস সেখান থেকে বেরিয়ে সমমর্যাদার সম্পর্কের দিকে যাওয়ার চেষ্টা করেছেন। এতে সাময়িক অস্বস্তি তৈরি হলেও দীর্ঘমেয়াদে এটি বাংলাদেশের আত্মমর্যাদার জন্য জরুরি। ভিসা জটিলতা বা বাণিজ্যে সাময়িক স্থবিরতা সেই রিঅ্যারেঞ্জমেন্ট বা নতুন করে সম্পর্ক সাজানোরই পার্শ্ব প্রতিক্রিয়া। আর রোহিঙ্গা সমস্যাটি একটি বৈশ্বিক সংকট, যা রাতারাতি সমাধান করা কোনো জাদুকরের পক্ষেও সম্ভব নয়। ভিডিওটির শেষে বলা যায় ডক্টর ইউনূসকে ঘিরে এখন যে মামলার প্রস্তুতি, গ্রেফতারের হুমকি এবং মিডিয়া ট্রায়াল চলছে তা আসলে একটি ন্যারেটিভ ওয়্যার বা বয়ানের যুদ্ধ। এক পক্ষ চাইছে প্রমাণ করতে যে নোবেল জয়ী এই মানুষটি দেশ চালাতে ব্যর্থ, তিনি দুর্নীতিবাজ এবং সংবিধান লঙ্ঘনকারী। তাদের উদ্দেশ্য পরিষ্কার, বিগত স্বৈরাচারী ব্যবস্থাকে ফিরিয়ে আনা বা তাদের পুনর্বাসনের পথ তৈরি করা। অন্যদিকে ডক্টর ইউনূস লড়েছেন একটি ভঙ্গুর রাষ্ট্রকে মেরামত করতে, যেখানে পদে পদে তাকে বাধার সম্মুখীন হতে হয়েছে, কখনো আইনি মারপ্যাঁচ দিয়ে, আবার কখনো রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদ ব্যবহার করে। 18 মাসের শাসন আমলকে 10-এর মধ্যে 3 দিয়ে যারা ডক্টর ইউনূসকে ফেল করাতে চাইছেন তারা হয়তো ভুলে গেছেন 15 বছরের জঞ্জাল 18 মাসে পরিষ্কার করা সম্ভব নয়। ডক্টর ইউনূস হয়তো রাজনীতিতে অভিজ্ঞ নন, তার হয়তো কিছু প্রশাসনিক ভুল ত্রুটি আছে, কিন্তু তার নিয়ত বা সত্তা নিয়ে প্রশ্ন তোলার আগে আমাদের আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত। তাকে আইনি প্যাঁচে ফেলে জেলে ভরার স্বপ্ন যারা দেখছেন তারা হয়তো ভুলে যাচ্ছেন জনগণের ম্যান্ডেট কোনো আদালতের রায়ের চেয়ে কম শক্তিশালী নয়। আপনার কি মনে হয়, ডক্টর ইউনূস কি আসলেই ব্যর্থ, নাকি তাকে ব্যর্থ প্রমাণ করার জন্য একটি বিশাল সিন্ডিকেট কাজ করছে? কমেন্ট করে জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, গল্প নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।